সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নাগরিকের নিয়মিত আয়োজন ডিসকাশনে। ইসলামী ব্যাংক বাংলাদেশ নিবেদিত এই অনুষ্ঠানে আপনারা জানেন আমরা অর্থনীতি, ব্যবসা বাণিজ্যের নানা দিক নিয়ে আলোচনা করে থাকি, আর আপনাদের সঙ্গে আছি আমি সাইদ আরমান। দর্শক, রাস্তায় যানজট, এর জন্য অনেক সময় আমরা রেস্তোরাঁয় খেতে যেতে চাই না, আবার অনেক সময় বাসায় রান্নাবান্না করতেও অনীহা তৈরি হয়। জীবনযাত্রার এই বিষয়টাকে সহজ করে তুলেছে অনলাইন প্ল্যাটফর্মগুলো। তারা বাসায় নিত্যপণ্য কিংবা খাবার সরবরাহ করছে। অনলাইন এই সবগুলো মূলত গ্রাহক, রাইডার এবং এর সঙ্গে সংশ্লিষ্ট শপ এবং রেস্তোরাঁগুলো সম্পৃক্ত হয়ে উঠেছে। এই ব্যবসা কেমন চলছে সেসব বিষয় নিয়েই আমরা আলাপ করব। আমার অতিথি মোহাম্মদ শাহনেওয়াজ মান্নান, তিনি অনলাইন প্ল্যাটফর্ম ফুডি বাংলাদেশের প্রধান পরিচালন কর্মকর্তা হিসেবে রয়েছেন। শাহনেওয়াজ মান্নান, আপনাকে আমার অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে আমাকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা এই অনলাইন প্ল্যাটফর্মের পুরো ব্যবসা বাণিজ্য নিয়ে একটু আলাপ করব, কিন্তু শুরুতে যে প্রশ্নটি আমি আপনাকে করতে চাই, ফুডি বাংলাদেশের ব্যবসা নিয়ে আমি একটু জানতে চাই। একটু বলবেন যে আপনাদের আসলে ব্যবসা কেমন চলছে? আলহামদুলিল্লাহ, আমরা যদি বলেন আমরা ব্যবসাটা শুরু করেছি 2024 সালে, কমার্শিয়ালি লঞ্চ করেছি 2024 সালের 6ই জুন। সো আমাদের বয়স বলতে পারেন 1.5 বছরের মতো। এর মধ্যে আমরা আলহামদুলিল্লাহ 27টা ডিস্ট্রিক্টে অলরেডি আমাদের ব্যবসা পরিচালনা করছি। সাথে সাথে আমাদের ফুডের পাশাপাশি আমরা বাংলাদেশের মার্কেটে ফার্স্ট টাইম ফ্লাওয়ার ডেলিভারি লঞ্চ করেছিলাম। তারপরে আমরা শপ লঞ্চ করছি, সামনে আপনারা আমাদের নিজস্ব মার্ট সার্ভিস চালু হচ্ছে। সো এইভাবেই আমরা চেষ্টা করছি যে বাংলাদেশের যেন সব কয়েকটা ডিস্ট্রিক্ট থেকে শুরু করে উপজেলা পর্যন্ত আমাদের এই সার্ভিস, এই সেবাগুলিকে নিয়ে যেতে পারি। চেষ্টা চলে যাচ্ছে। আর একটা বড় কথা যদি আমরা বলতে পারি যে ইটস দ্য মেড ইন বাংলাদেশ প্রোডাক্ট, যেখানে আমাদের টেক থেকে শুরু করে যারাই কাজ করেছে সবাই কিন্তু দেশি। আমাদের এই প্রোডাক্টটা যেটা বিল্ড হয়েছে আমাদের নিজস্ব কোম্পানি, আমাদের ইউজ বাংলা গ্রুপেরই আরেকটা আপনার টেক কোম্পানি আছে যার নাম টেকনোনেক্সট। ওই টেকনোনেক্সটের মাধ্যমেই কিন্তু আমাদের এই এই প্রোডাক্টটা বিল্ড হয়েছে এবং আমরা সারাও পাচ্ছি আমরা দর্শকের, আমাদের ক্রেতাদের কাছ থেকে, যেটার কারণে আমরা 27টা ডিস্ট্রিক্টে অতি অল্প সময়ের মধ্যে পৌঁছাতে পেরেছি। আচ্ছা, আপনি গ্রোথ ভালো বলছিলেন। জি, একটু বলবেন যে এখনো তো ব্যবসা, তো যেহেতু আন্তর্জাতিক বিনিয়োগ রয়েছে, অনেক চ্যালেঞ্জিং, আপনি স্থানীয় বিনিয়োগে আপনারা এগোচ্ছেন। একটু বলবেন যে মানে টোটাল মার্কেট যদি আমরা চিন্তা করি, মার্কেটে আপনাদের শেয়ার কেমন, আর আপনাদের প্ল্যানটা কি? যে ধরেন 27টা জেলায় আছেন, আরও তো অনেকগুলো জেলা বাকি রয়েছে, মানে যাতে সারা দেশে ছড়িয়ে যেতে পারেন, সেই পরিকল্পনাটা কীভাবে? পরিকল্পনাটা তো আছে। দেখেন, আর আমি প্রথমে যেমন বললাম যে আমি কিন্তু বলেই দিয়েছি যে আমরা এখন 27টা ডিস্ট্রিক্টে আছি। এর পরবর্তী কিন্তু আমার 60 ডিস্ট্রিক্ট। বিসাইড দিস আমরা উপজেলা পর্যায়ে, থানা পর্যায়েও আমাদের এই সেবাগুলিকে নিয়ে যেতে চাচ্ছি। আর আমরা ফুড ডেলিভারি সার্ভিস দিয়ে শুরু করেছি, এখন আর এটার মধ্যে সীমাবদ্ধ নাই। আমরা এর সাথে সাথে আমাদের নিত্য প্রয়োজনীয় পণ্য আছে সেগুলিও আমরা গ্রাহকের কাছে পৌঁছে দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। মার্কেটের শেয়ারটা, মার্কেটের শেয়ার তো আমাদের ইউজাররাই বলতে পারবেন যে কত পার্সেন্ট, কিংবা আপনিও বলতে পারবেন। আচ্ছা, একটু বলবেন যে আমি একটু কাস্টমারের রেসপন্সটা একটু বুঝতে চাই। মানে এই যে অনলাইন প্ল্যাটফর্মগুলো থেকে মানে কাস্টমার আসলে কি ধরনের পণ্য, নিত্যপণ্য বা খাবারের ক্ষেত্রে যদি একটু বলেন যে কি ধরনের খাবারগুলো কাস্টমাররা আমরা যেহেতু বাঙালি, আমাদের সবসময় পছন্দের খাবারের তালিকায় আমরা দেখেছি বিরিয়ানি, তেহেরি, ভাত, এই জাতীয় আইটেম সবচেয়ে বেশি অর্ডার হয় যদি আপনি বলেন। তার সাথে একটা বড় একটা সেক্টর থাকে হচ্ছে আপনার সকালের নাস্তা। এইটা আমাদের এখন যেহেতু সবাই, বেশিরভাগ মানুষের ক্ষেত্রে, আমরা যদি ঢাকার ক্ষেত্রে দেখি যে অধিকাংশ হলো কর্মজীবী দম্পতিরা কাজ করে। সো প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু এখন এটা খুব টাফ আমাদের জন্যে যে আপনার নাস্তা রেডি করা। সো এখানে রেডি টু ইট আইটেমগুলিকে, সো এই ক্ষেত্রেও আপনি একটা পরিবর্তন দেখতে পারবেন। এছাড়া ফাস্টফুডের একটা বড় অংশ আছে, বৃহৎ অংশ আছে, সেখানে বার্গার আছে, পিৎজা আছে, চিকেন ফ্রাই আছে। সো বাচ্চাদের ক্ষেত্রে এইটা সব রকম ক্ষেত্রেই আর কি এটা ডিপেন্ডেন্ট। আচ্ছা, একটু যেহেতু আপনারা গ্রোসারিতেও গিয়েছেন, একটু বলবেন যে মানে গ্রোসারিতে কাস্টমারদের কি কি পণ্য, গ্রোসারির ক্ষেত্রে আমি অতটা ধারণা আমি আপনাকে দিতে পারছি না, বিকজ আমরা যেটা এখন করছি, আমরা এটা হাইপার লোকাল সিস্টেমে এখন ডেলিভারি করছি, যেটা কিনা আমাদের ওন ওয়্যারহাউস না, ওয়্যারহাউসের এটা আমরা খুব শীঘ্রই লঞ্চ করতে যাচ্ছি, যেটা আমি প্রথমেই আপনাকে জানিয়েছি। আমরা এখন যেটা করছি, আমাদের নিজস্ব আশেপাশের যারা পপুলার ব্র্যান্ড আছে তাদের মাধ্যমে আমরা অর্ডার নিয়ে করছি। সেখানেও আমরা দেখি যে চাল, তেল, পেঁয়াজ, নিত্য প্রয়োজনীয় যেগুলি, আমাদের ডিম, এইগুলি সবচেয়ে বেশি অর্ডার হয়। আচ্ছা, এবার একটু মানে পুরো খাতের ব্যাপারে একটু যদি আলাপ করি, মানে
আপনারা স্থানীয় বিনিয়োগে এত বড় একটা চ্যালেঞ্জ নিয়েছেন, তো একটু বলবেন যে এটার মানে আগামী দিনে এটার ভবিষ্যৎটা কি, মানে ব্যবসা বাণিজ্যের? আজকে এটার একটা ছোট গল্প এটা আমরা আসলে এই সার্ভিসটা এটা আমাদের ইউএস বাংলা গ্রুপের একটা কনসার্নের। সো আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা সব সময় দেখি যে বিদেশি অ্যাপের আধিপত্য থাকে, সব কিছুতে থাকে। সো আমরা ওই জায়গা থেকে বের হয়ে চিন্তা করেছি আমাদের নিজস্ব টেক টিম দিয়ে আমাদের নিজস্ব একটা মেড ইন বাংলাদেশ একটা প্রোডাক্ট তৈরি করব, যেই প্রোডাক্ট দিয়ে আমরা কেন আন্তর্জাতিক মানের সেবা দিতে পারবো না। সেইখান থেকেই এই যাত্রাটা শুরু এবং সেইভাবেই আমরা ফুডি এগিয়ে যাচ্ছি। একটু বলবেন যে অনেক মানুষই মানে এই শহরে যারা থাকছে, নগরায়ণ হওয়ার সঙ্গে সঙ্গে তো এই অনলাইন ভিত্তিক এই প্ল্যাটফর্মগুলো আরও জনপ্রিয় হওয়ার কথা, কিন্তু অনেক মানুষের কিন্তু এক ধরনের ভীতি আছে যে আসলে এটা পারবো কি পারবো না, মানে আপনারা বিনিয়োগ করছেন একই সঙ্গে যাতে এটার ইউজার যাতে বাড়ে, সেই ব্যাপারে আপনাদের যারা বিনিয়োগকারী যারা প্রতিযোগিতা আছেন বা আপনারা আছেন, তারা কি কোনো কাজ করেন? হ্যাঁ, অবশ্যই আমাদের এখানে অনেক কিছু নিয়েই কাজ করতে হয়। এখন আমাদের মূল যদি আমাদের চালিকা শক্তি বলেন আমাদের রাইডার, তাদের জীবনোন্নয়ন মান রাখার জন্যে, তাদের নিরাপত্তা ব্যবস্থাপনা, তাদের আর্থিক নিরাপত্তা, পেশাদার নিরাপত্তা, এইখানে নিয়ে আমাদের সবচেয়ে বেশি কাজ করতে হয়। সো এইখানে এই সার্ভিসটাকে টিকিয়ে রাখার জন্য এরাই আমাদের সবচেয়ে বড় হাতিয়ার, সবচেয়ে বড় আমার চালিকা। বিসাইড দিস আপনি যদি বলেন ইউজার অ্যাকুইজিশন, হ্যাঁ ইউজারের ক্ষেত্রেও আমাদেরকে নেওয়া হচ্ছে, কেন ওনারা আমাদেরকে এই সার্ভিসটা নেবে। সো আমরা লোকালের ক্ষেত্রে আমরা যেইভাবে চিন্তা করি সেটা হচ্ছে আমাদের নিজস্ব সংস্কৃতি, নিজস্ব মেধাশক্তি সব কিছু ইউজ করে একটা কাস্টমাইজ সার্ভিস দেওয়ার চেষ্টা করি, যেটার মাধ্যমে ফুডিকে মানুষ গ্রহণ করে এবং ফুডিকে মানে এটাই আমাদের বিনিয়োগের মূল শক্তি বলতে পারেন। আমি শুরুতে যেটি বলছিলাম যে ধরেন অনেকেই তো যে একটু বাইরে রেস্তোরাঁ খেতে যাবে হয়তো ছুটির দিনে, কিন্তু রাস্তাঘাটের কি পরিস্থিতি আমি জানি না, এই জন্য অনেকে আসলে সেগুলো এড়িয়ে চলে বাসায় অর্ডার করার চেষ্টা করেন। রান্নাবান্নার প্রসঙ্গ বলছিলাম, কিন্তু এই যে যানজটের এই ব্যাপারটা তো আপনাদের যারা রাইডার তাদেরকেও তো এক ধরনের ফেস করেই তো বাসায় গিয়ে খাবারটা পৌঁছে দিতে হচ্ছে, সরবরাহ করতে হচ্ছে, বা নিত্যপণ্য যেটাই বলি, মানে এইগুলো আপনার ব্যবস্থাপনাটা কীভাবে? এই ক্ষেত্রে আপনি একটা সুন্দর কোশ্চেন করেছেন। এটা যদি বলেন এখানে আমাদের কিন্তু ডেটা অনেক বড় কাজ করে, যে এই বিজনেসটার পুরোটাই কিন্তু একটা ডেটা নির্ভর, ডেটা সমৃদ্ধ। এখানে এআই এর ব্যবহার আছে, যে আমি আপনার খাবারটা যে পৌঁছাবো তার ক্ষেত্রে আপনার অর্ডারটাকে মানে সঠিক রাইডারের কাছে সঠিক অর্ডারটাকে ডিস্ট্রিবিউশনের ব্যাপার আছে, তাকে আমার যেখানে জ্যাম আছে সেইটাকেও আমাকে বেস্ট রুটটা দেখাই দিতে হয়, যে এই রুটটাতে গেলে আপনি তাড়াতাড়ি দিতে পারবেন। সো এইগুলোর একটা কম্বিনেশনের মাধ্যমেই আমরা কাস্টমারকে এই সার্ভিসটা দিতে পারি। আপনাদের এই ব্যবসায় বড় একটু অন্তর আমি মনে করি যে বাংলাদেশের মানুষের আয় কম কিন্তু জীবনযাত্রার ব্যয় বেশি। আপনার কি মনে হয় এখানে যদি একটা ভারসাম্য কোনোভাবে তৈরি হতো, এই অনলাইন প্ল্যাটফর্মের ব্যবসাগুলো বাংলাদেশে আরও বেশি প্রসার করতো, এরকম কি মনে হয়? এই ক্ষেত্রেও আমরা এগুলি নিয়ে কাজ করি। আপনি ঠিক বলেছেন যে বৈষয়িক অর্থনৈতিক যে অবস্থাতে এটা নিয়ে জীবনযাত্রার মান উন্নয়নের ক্ষেত্রে আমাদেরকে অনেক কিছু চিন্তা করতে হয়, সেই ক্ষেত্রেও আমরা বিভিন্ন ধরনের উদ্ভাবনী পর্যায়ক্রমে আনছি এবং ভবিষ্যতেও আনবো। ধরেন যে এখন যেমন আমরা রাইডারের ক্ষেত্রেই যদি বলি, আমরা ব্যাচিং অর্ডার সিস্টেম আছে, অর্থাৎ একই রুটের রাইডারকে আমরা মাল্টিপল অর্ডার দিয়ে ডেলিভারি করার ট্রাই করি, সো দ্যাট এতে রাইডারের ফুয়েল কস্ট যেমন কমে, ও কম খরচ সাশ্রয়ী সেবা পাচ্ছে। বিসাইড দিস একজন কনজিউমারের ক্ষেত্রেও তার ডেলিভারি চার্জটা কমে আসছে। সাথে সাথে আপনি আমাদের ফুডিতে আমরা নতুন একটা সার্ভিস নিয়ে এসেছি, যেটার নাম হচ্ছে গ্রুপ অর্ডার। এই গ্রুপ অর্ডারের মাধ্যমে আপনি কিন্তু অফিস কলিগ কিংবা আপনি ফ্রেন্ডসরা মিলে সিঙ্গেল অর্ডারের মধ্যে তাদের পছন্দ মতো সবগুলি অর্ডার কভার করতে, তাদের সবগুলি আইটেম কিংবা সবগুলি অর্ডার একবারে এক অর্ডারে কমপ্লিট করতে পারছে। এটাতে কি হচ্ছে, তাদের ডেলিভারি চার্জটা সবার মধ্যে ইকুয়ালি ভাগ হয়ে যাচ্ছে, অর্থাৎ একটা অর্ডারের একটা ডেলিভারি চার্জে সবাই মিলে আপনি সার্ভিস নিতে পারছেন। সো এরকমভাবে আমরা চেষ্টা করছি যে কিভাবে এটাকে আরও উন্নয়ন করা যায়। আপনি যেটা বলছিলেন যে এখানে গ্রাহক, রেস্তোরাঁ, সব পার্টনার যারা আছে, আপনি বারবার গুরুত্ব দিচ্ছিলেন রাইডারের প্রসঙ্গটি, এটা আসলে খুব গুরুত্বপূর্ণ। তারা তো আপনাদের মানে এই সিস্টেমে খুবই গুরুত্বপূর্ণ, এটা ইকোসিস্টেম, এটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ, এটা সবার ক্ষেত্রেই। আপনি তাদের স্বার্থের কথা বলছিলেন, মানে আপনাদের বিশেষ কোনো পরিকল্পনা কি আছে, যে আপনি কিছু বলছিলেন একটু বিচ্ছিন্নভাবে, মানে রাইডারদের স্বার্থ রক্ষা করা, তাদের জীবনযাত্রাকে নিশ্চিত করবার চেষ্টা করা, যাতে তাদের সেবাটা যারা ঠিকমতো দিতে পারে, কোনো পরিকল্পনা আছে? অবশ্যই পরিকল্পনার মধ্যে আমি যদি বলি, ফার্স্ট অফ অল আমরা আমার রাইডারদেরকে, ভাইদের জন্য যেটা আমরা সর্বপ্রথম করে থাকি সেটা হচ্ছে তাদের একটা বীমা ব্যবস্থা করে থাকি। তাদের আর্থিক কোনো সঙ্গতি থাকলে কিংবা সেই জিনিসটা নিয়ে আমরা সেটাকে সলভ করার
আমাদের ইন্ডিয়া থেকে আমরা যেভাবে হওয়ার সেটা আমরা সলভ করার ট্রাই করে থাকি। বিসাইড দিস তাদের সার্ভিসকে আরও উন্নত করার জন্য আমরা ই বাইকের সেবা নিয়ে এসেছি। অলরেডি আমরা কিছু রাইডারকে ই বাইক দিয়েছি যাতে তাদের এই যে কষ্টটা লাঘব হয়ে তারা আরও স্মুথলি ডেলিভারিগুলি করতে পারি। সো বিসাইড দিস আরও একটা বড় জিনিস নিয়ে আমরা কাজ করতে চাই, সেটা হচ্ছে আমাদের রাইডার ভাইদের সামাজিক মর্যাদা এবং আপনি যদি বলেন অর্থনৈতিক নিরাপত্তা। এই দুইটা করতে পারলে আমি বিশ্বাস করি যে এই যেই শিল্পটাকে বলেন কিংবা যে ব্যবসাটা বলেন এই সার্ভিসটা আরও বেশি উন্নত হবে এবং এটা দেশের অর্থনীতির একটা অন্যতম ডিজিটাল স্তম্ভ হিসাবে কাজ করবে। আচ্ছা, আমি আপনাদের রাইডার কিনা সেটি বলছি না, আমি ওভারঅল ইন্ডাস্ট্রির কথাই বলেছি আর কি। তো আমি কয়েকদিন আগে একজন রাইডারের সাথে আমার কথা হচ্ছিল, তো যে বাইকটি মানে সাইকেলটি সে ব্যবহার করতো, সার্ভিস দিতে গিয়ে সে সাইকেলটি চুরি হয়ে গেছে। তো এই যে সাইকেল চুরি হওয়া বা অন্য যে ডিভাইস দরকার পড়ে, ফোনটা হয়তো বা নষ্ট হওয়া বা তার ফোনটা হয়তো বা ভালো প্রযুক্তির না, এই সমস্ত ব্যাপারকে আপনারা খেয়াল করেন রাইডারদের? জি, প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদেরকে ছোট ছোট ব্যাপার খেয়াল করতে হয়। আমাদের এইগুলি মনিটর করার জন্য আমাদের এক একটা জোন ইনচার্জ আছে প্রত্যেকটা এরিয়াতে, অপারেশন ইনচার্জ। তারা এখান থেকে যদি তাদের কাছে এই ধরনের কোনো কমপ্লেন আসে কিংবা তারা যদি এটা জানতে পারে তারা আমাদেরকে ইনফর্ম করে। সেই ক্ষেত্রে আমরা আমাদের হায়ার অথরিটি থেকে শুরু করে তাকে যতটুকু আর্থিকভাবে সহযোগিতা করা যায় সেই সহযোগিতা আমরা প্রদান করে থাকি, অথবা যদি এটা সার্ভিসিংয়ের ব্যবস্থা থাকে সেটাও আমরা করে দেওয়ার ট্রাই করে থাকি। আচ্ছা, রাইডারদের স্বার্থের কথা বলছিলেন, এবার আপনাদের স্বার্থের কথা একটু আলাপ করি। আপনি প্রথম অংশে বলছিলেন যে এখানে যেহেতু নানা রকম বিনিয়োগ রয়েছে, যারা স্থানীয় বিনিয়োগে আপনারা যারা চেষ্টা করছেন, তারা যারা আন্তর্জাতিক বিনিয়োগ, তাদের সঙ্গে কি প্রতিযোগিতায় কোনো কারণে পিছিয়ে পড়েন বা কোনো নীতি সহায়তায় কোনোভাবে বৈষম্য হয়? আমি বৈষম্যর কোনো কিছুই বলবো না। আমি আমার ইন্ডিয়া থেকে আমি যতটুকু পেয়েছি, আমি আমার এখান থেকে হায়েস্ট সহযোগিতা পাচ্ছি এবং আগেও পেয়েছি। সো এই পোর্টালটার ক্ষেত্রে আপনি যদি বলেন এটা আসলে দীর্ঘমেয়াদী একটা বিনিয়োগ এবং এটা আমি মনে করি এটা একটা টেকসই বিনিয়োগ। দেখেন এখনকার প্রতিযোগিতা বাজারে এটা প্রত্যেকের জন্য অপরিহার্য একটা সেবা হয়ে দাঁড়িয়েছে। কারণ আপনি প্রথমেই বলেছি রেডি টু ইট আইটেমের যে খাবারের চাহিদা অনেক বাড়ছে। তো কেন বাড়ছে? কারণ আমরা এটা সময় দিতে পারছি না, সো আমাদের এটা কেনা আছে। ঠিক সেম একই ক্ষেত্রে আমরা যদি ঢাকার এই যে আমাদের মেগা সিটি ঢাকার কথাই যদি বলি, এখানে যানজট হচ্ছে সবচেয়ে বড় অন্তরিকতা। এইখান থেকে বের হয়ে এসে সার্ভিসটা নেওয়াটা প্রত্যেকটা মানুষের জন্য অপরিহার্য হয়ে গেছে। সো আমি মনে করি এটা আমার প্রতিবন্ধকতা লাগে না আমার লোকাল ইনভেস্টরের কাছে। তারাও এটা মানে বাংলাদেশে একটা প্রোডাক্টকে ডেভেলপ করছে, এটাও তারাও প্রাউড ফিল করে। বাংলাদেশের মানুষের কাছে খাবারের অপচয় একটা বড় ইস্যু, সারা বিশ্বে এটা খুব উদ্বেগজনক। একটু বলবেন যে এই ফুড ডেলিভারি ব্যবসায় তো এই বিষয়টা খুব উদ্বেগজনক। এই যে খাবার অপচয় নিয়ে আপনারা যারা এই ইন্ডাস্ট্রিতে যারা কাজ করেন, তাদের কোনো পরিকল্পনা আছে কিনা, বা এখানে এই সংকটটা আমরা কিভাবে মোকাবেলা করতে পারি? এটি বৈশ্বিক সমস্যা হলেও আমরা আমি যদি আমার ফুডির এখান থেকে বলি, আমরা এটা কভার করতে পেরেছি। আমরা এমন একটা সার্ভিস নিয়ে এসেছি যেটার নাম ফুড রেস্কিউ। যখনই একটা খাবার ক্যান্সেল হয়, আমরা ওই খাবার যেহেতু খাবারটা ফ্রেশ থাকে, ওই ক্যান্সেল হওয়া খাবারকেই আমরা আবার ডিসকাউন্টেড প্রাইসে আমাদের গ্রাহকদের কাছে পৌঁছে দিচ্ছি। গ্রাহকরাও এটা সহজেই গ্র্যাব করে নিচ্ছে। এবং আমি আপনাকে একটা ছোট্ট ইনসাইট দিয়ে দিই, আমরা 7 মাস হলো যাবত এই সার্ভিসটা চালু করেছি। এই 7 মাসের মধ্যে আমরা 1.5 কোটি টাকার খাবারকে সেভ করতে পেরেছি, যা অলমোস্ট 1.5 কোটি 1.5 করোড়। যে এই 7 মাসে আমরা 1.5 কোটি খাবারকে এবং এটাতে শুধু গ্রাহকরা বেনিফিটেড হয় না, একটা খাবার নষ্ট হওয়া থেকেও আমরা কোম্পানিকে অর্থনৈতিকভাবে সেভ করতে পেরেছি, একটা খাবারকে সেভ করেছি এবং আমার রাইডারটাও তাদের ন্যায্য পাওনাগুলিকে কভার করতে পেরেছে। শাহনাজ বানান, একটু বলবেন যে আমরা যদি একটু চিন্তা করি যে আজ থেকে 5 বছর বা 10 বছর পরে এই খাতটি আসলে কোথায় দাঁড়াবে, টিকবে নাকি শেষ হয়ে যাবে? অবশ্যই এটা ধীরে ধীরে এই বিজনেসটা বড় হচ্ছে, আরও বড় হবে আমাদের ইয়েতে। আমি যদি গবেষণার ইন্ডেক্স থেকেও যদি বলি, কারেন্টলি আমাদের বাংলাদেশের মার্কেট আছে $4.8 বিলিয়ন। সো 2031 ক্ষেত্রে এটা প্রবাবলি $8.28 বিলিয়ন মার্কেট হওয়ার সম্ভাবনা রয়েছে। সো খাতটা অনেক বড় এবং এটা যেভাবে দ্রুত নগরায়ন হচ্ছে, যেভাবে আমাদের মানুষজনের টেক অ্যাডাপশন বাড়ছে, এটা অনেক বড় একটা মার্কেট হবে। আচ্ছা, যেহেতু ব্যবসার পরিসর বাড়বে, আমি যেটি বলছিলাম যে যেহেতু ইনফ্লেশন বেশি, মানুষের জীবনযাত্রার ব্যয় বেশি, সেখানে খাবারের দাম এবং আপনাদের ডেলিভারি চার্জ
এগুলো নিয়ে আপনাদের কি নতুন করে চিন্তা করার দরকার আছে? আমি কিন্তু এখানে মেনশন করে ফেলেছি অলরেডি যে আমরা যেমন বিভিন্ন রকম সময় আমরা টেকের বিভিন্ন ধরনের সেবা নিয়ে আসছি। ধরেন যে আপনার রাইডার, আমি যে গ্রুপ অর্ডারের কথা বললাম, যে ব্যাচ অর্ডারের কথা বললাম, এটা কিন্তু এই সেবার মধ্যেই পড়ে যাচ্ছে, যেটাতে আপনার ডেলিভারি চার্জটা কমে আসছে এবং আপনাকে আমরা কিভাবে কম মূল্যে খাবারটা পৌঁছে দেওয়া যায় সেটা নিয়ে ট্রাই করছি। বাংলাদেশে ব্যবসা বাণিজ্য করতে গেলে বড় একটি সমস্যা স্টার্ট আপদের ক্ষেত্রে বিনিয়োগ পেতে নানা রকম ঝুঁকি ঝামেলার মধ্যে দিয়ে যেতে হয়। একটু বলবেন যে আপনাদের অভিজ্ঞতা? অভিজ্ঞতার ক্ষেত্রে আপনি ঠিক বলেছেন যে বৈশ্বিক যেই এখন যে অস্থিরতা চলছে সেই ক্ষেত্রে ভিসি ফান্ডিং অনেক ধীর গতিতে চলছে, বাট বাংলাদেশের যে বৃহৎ কনজিউমার বেজ আছে, সাথে আপনি যদি বলেন যে যে টেক অ্যাডপশনটার যে রেট, সেই অনুযায়ী বিনিয়োগকারীদের কাছে কিন্তু এখনও বাংলাদেশ অনেক আকর্ষণীয়। তো আর এখন আমরা আসলে আর বাইরের বিনিয়োগকারীদের দিকে আসলে না তাকিয়েও দেখতে পারি, আমরা কিন্তু লোকালিভাবেও আমরা এখন বিনিয়োগ পাই এবং সেইটা দিয়ে একটা স্টার্ট আপ গড়ে তুলছে। ধরেন যে ফুডির কথাও বলতে পারেন উদাহরণস্বরূপ, এবং এটা যে টেকসই, কারণ এটা হচ্ছে চাহিদা থেকেই আমরা বুঝতে পারছি। আচ্ছা, আপনি বক্তব্যের শুরুর অংশে বলছিলেন যে মানে এআই ব্যবহারের বিষয়টি একটু বলবেন, যে মানে এআইটা কিভাবে আপনারা ব্যবহার করছেন? এইটার এআইয়ের ক্ষেত্রে আপনি যদি বলেন যে আপনি যখন অর্ডার করেন তার আগে আপনি একটা পূর্বাভাস পাচ্ছেন, রাইট? যে হচ্ছে আপনার পছন্দের খাবারের একটা সময় চলে আসছে, যে এখন বৃষ্টি হচ্ছে, আপনি খিচুড়ির একটা পরিচয় পাচ্ছেন, এইটা এআইয়ের মাধ্যমে হয়। ধরেন যে আপনি যদি বলেন রাইডারের ইন্ডিয়ার ক্ষেত্রে আমরা সঠিক রাইডারকে সঠিক অর্ডারটা কিভাবে দিচ্ছি, যার জন্য ও ফাস্টেস্টভাবে দিচ্ছে, এটাও এআই থ্রুতেই আমরা পরিচালনা করে থাকি। সো দের ইজ লট অফ থিংস। এছাড়াও আপনি যদি বলেন ডাটা অ্যানালিটিক্সের ক্ষেত্রে, ডাটা অ্যানালিটিক্সও আমাদের অনেক হেল্প করে, যে কোন অঞ্চলে কোন সময় সবচেয়ে বেশি অর্ডার হয়, কোন টাইমে, সেই জিনিসটা আমরা ডাটা অ্যানালিটিক্সের মাধ্যমেই পেয়ে থাকি, যেটার কারণে আমরা ওই অনুযায়ী, সেই ডিমান্ড অনুযায়ী আমরা সাপ্লাই ওখানে প্রিপেয়ার করে থাকি, যাতে আপনাকে সঠিক সময়ে আপনার খাবারটা আমরা পৌঁছে দিতে পারি। একটু বলবেন যে এই যে হাইপার লোকাল সরবরাহ প্রক্রিয়াটা, এটা কি বাংলাদেশে মোটামুটি সফল হচ্ছে? জি, সফল হচ্ছে, কারণ হাইপার লোকালের মডালিটিটা হচ্ছে আপনার 2 থেকে 3 কিলোমিটারের মধ্যে আপনার সেবাটা মানুষের কাছে পৌঁছে দেওয়া। তো সেই ক্ষেত্রে আপনি আমাদের আশেপাশে আমরা যেটাই দিই, 2-3 কিলোমিটার ব্যাসার্ধ কিংবা 2 থেকে 5 কিলোমিটারের ব্যাসার্ধের মধ্যে বলেন, আপনি সমস্ত লোকাল রেস্টুরেন্ট পাচ্ছেন, আপনি লোকাল শপগুলি পাচ্ছেন। সো তাদের একদিকে এটা, এই লোকাল শপগুলি তারা একটা ছোট একটা ডিজিটাল প্ল্যাটফর্ম পেয়ে যাচ্ছে সহজে, রাইট? এবং এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের অর্থনীতিতে চাঙ্গা হচ্ছে। সাথে কি হচ্ছে, আপনি আমি আমাদের পরিচিত সেই রেস্টুরেন্ট থেকে ঘরে বসে অর্ডার করতে পারছি। সো এটা প্রমাণিত হয় যে এটা হাইপার লোকাল সিস্টেম ইজ ওয়ার্কিং। আচ্ছা, রাইডার তো রেস্তোরাঁ থেকে খাবারটি নিচ্ছে অথবা গ্রোসারি থেকে পণ্যটি নিচ্ছে, তো অনেক সময় শোনা যায় তারা একটু দুঃখ করে বলেন যে সেটা গ্রোসারি হোক অথবা রেস্তোরাঁ হোক, তাদেরকে কিছুটা অ্যাভয়েড করেন বা অবজ্ঞা করেন। মানে এখানে এই ইকোসিস্টেমে তো দুটা অংশই গুরুত্বপূর্ণ। এগুলো নিয়ে আপনারা যারা বিনিয়োগকারী রয়েছেন তারা কোনো কাজ করেন যাতে রাইডারদের সাথে? আমাদের আসলে যে এটা 3 পার্টির মধ্যে আসলে বলা যেতে পারে, যে একটা ইউজার থাকে, একজন রাইডার থেকে, একজন আমাদের রেস্টুরেন্ট বলেন কিংবা শপ বলেন। আপনি যেই থেকে বলছেন, অনেক সময় এই ক্ষেত্রে হয়ে থাকে, আসলে আমরা যদি একটা রেস্টুরেন্টে আমিও আমার পরিবার নিয়ে খেতে যাই, অনেক সময় এমন রাস্তে গেলাম যে রেস্টুরেন্ট ফুল ডাইনিংয়ে ভরা, তো সেই ক্ষেত্রে একটু ডিলে হতে পারে। সো ওই ক্ষেত্রেও ধরেন যে আপনি এমন সময় অর্ডারটা প্লেস হয়েছে কিংবা ওই সময় রেস্টুরেন্টের অনেক বেশি রাশ চলছে, সো কাস্টমার রেস্টুরেন্টের ইন্ডের থেকে আমি এখানে বলবো যে তারা হয়তো বা সেই ইন ডাইনিং থেকে একটু বেশি সাপোর্ট দিল, আচ্ছা ঠিক আছে এটাকে আমি 2টা মিনিট। সো ওই ক্ষেত্রে হয়তো একটু চ্যালেঞ্জেস থাকে, বাট এটাও আমরা এখানে পরিপূর্ণ সহযোগিতা পেয়ে থাকি আমাদের রেস্টুরেন্ট মালিকদের থেকে শুরু করে তাদের কর্মচারী থেকে। স্যার, রেস্তোরাঁয় তো যদি কাস্টমার অনলাইনে যখন অর্ডার করছে, সে তো রেস্তোরাঁর যে অবকাঠামো সেটি ব্যবহার করছে না, তাই না? সে তো দূরে থাকছে, তার মানে তার আসন ব্যবস্থাপনাগুলো ঠিক থাকছে, তার পানির অপচয় হচ্ছে না, তার বিদ্যুৎ ব্যবহার হচ্ছে না, তার এসি লাগছে না। তো তাহলে অনলাইনে যে অর্ডার করছে, সে যে বসে খাবারের যে দাম, অনলাইনে অর্ডারের খাবারের দাম কম হওয়া উচিত তো নাকি? ব্যাপারটা আসলে সেটা না। আপনি এইটা ক্ষেত্র বিশেষে কিছু কিছু জায়গায় সার্ভিস চার্জে থাকে, আর বিসাইড দিস আপনি যদি লোকাল যে কোনো রেস্টুরেন্টে কিংবা আছেন, আপনি ওইখানেও যে দাম পাচ্ছেন এইখানেও কিন্তু সেম পাচ্ছেন। আর প্রত্যেকটা ব্যবসার ক্ষেত্রে কিন্তু একটা ছোট একটা পার্সেন্টেজ হলেও
একটা ব্যবসায়িক লেনদেনের ব্যাপার থাকে। আমি যখন আমাদের এখানে প্ল্যাটফর্মে হয়, তাদের সাথেও একটা ব্যবসায়িক চুক্তি থাকে, একটা লজিস্টিক সাপোর্ট থাকে। এইখানে আপনার কাছে খাবারটা যখন আমি ডেলিভারিতে পৌঁছে দিচ্ছি, এখানে কিন্তু একটা লজিস্টিক সাপোর্ট আছে। এই লজিস্টিকের সাপোর্টের অংশটাও কিন্তু আমি রেস্টুরেন্টের থেকে সাপোর্ট পাচ্ছি। আপনি হয়তো দিচ্ছেন একটা অংশ, বাট তারপরেও ওইখানেও কিন্তু রেস্টুরেন্টেরও একটা পার্ট কন্ট্রিবিউশনের, যেটাই আমরা কমিশন বলি কিংবা আমাদের যে পার্সেন্টেন্সের বলি, সেটা কিন্তু ওই লজিস্টিক্স পার্টের এই পুরো ব্যবসাটাই ওইটা দিয়ে চলছে। বিসাইড দিস, আপনি এত বড় একটা অপারেশনের ক্ষেত্রে সার্ভিসের যেই থাকে, আপনি টেক রিলেটেড, এটারও একটা অনেক বড় একটা অংশ খরচ আছে। আপনাকে অনেক কৃতজ্ঞতা আমাকে এবং নাগরিককে সময় দেওয়ার জন্য। না, আপনাকেও ধন্যবাদ যে আমাকে অতিথি হিসেবে আনার জন্য এবং আমার এই কথাগুলি গ্রাহক পর্যন্ত পৌঁছানোর জন্য। সুপ্রিয় দর্শক, বিশ্লেষণী পর্ব এখানেই শেষ করছি। অতিথি যেটি বললেন যে অনলাইন প্ল্যাটফর্মের ব্যবসাটার কিন্তু ব্যাপক প্রসারের সুযোগ রয়েছে। আমরা আশা করব সরকার বা নীতি নির্ধারক, কেন্দ্রীয় ব্যাংক যারাই রয়েছে, এই ব্যবসা প্রসারের পর্যাপ্ত নীতি সহায়তা দিবে, সেই প্রত্যাশা রেখেই আজ এখানে শেষ করছি। সবাই নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন।